যেটা আমরা আলোচনা করব যে প্রাচীন ভারতীয় উপমহাদেশের যে প্রাচীন ইতিহাসের ধারার যে বৈদিক যুগটা পড়ছিলাম তার রাজনীতির যে প্রেক্ষাপট অর্থাৎ বৈদিক রাজনীতিটা কেমন ছিল বোঝা গেল। অর্থাৎ বৈদিক যুগের বৈদিক রাজনীতি তো তখন কি রাজার অস্তিত্ব ছিল কিংবা যদি থেকে থাকে আমরা জানলাম বা কিভাবে। তা এই যে বৈদিক যুগের রাজনীতিটা আমরা বিশেষ করে সব কিছুই জানতে পারছি বৈদিক সাহিত্য থেকে। তো তৎকালীন সময়ে বৈদিক সাহিত্য থেকেই আমরা কিন্তু সব রাজনীতির কথাই জানতে পারছি, অর্থাৎ কোনো কিছু লড়াই মারামারি এই সমস্ত কথা। তো কিন্তু বৈদিক সাহিত্যে তত বেশি রাজনীতির কথা কিন্তু উল্লেখ নেই। বৈদিক সাহিত্যটা বিশেষ করে কিন্তু ছিল আমাদের ধর্মীয় সাহিত্য, কিন্তু এখানে রাজনীতির বেশি কিছু উল্লেখ নেই। তবুও কতগুলো যুদ্ধের কথা এখানে আমাদের রয়েছে যে যার দ্বারা প্রমাণিত হবে যে তৎকালীন সময়ে রাজাদের অস্তিত্ব ছিল। বিশেষ করে একটা 10 রাজার যুদ্ধের কথা আমরা এখানে জানবো, যে রাজা সুদাসের কথা জানবো। সেই রাজা সুদাস যে ভরত গোষ্ঠীর রাজা ছিলেন, তিনি 10 জন যে তার ভিন্ন ভিন্ন গোষ্ঠীর সঙ্গে তার লড়াই হয়েছিল, এটা আমরা জানবো একটা উদাহরণ। সেই যে 10টা গোষ্ঠীর মধ্যে অর্থাৎ আমরা সুদাসের কথা জানবো। সুদাস যে ভরত গোষ্ঠীর হচ্ছে নেতা ছিলেন। তো এই সুদাস 10 জন যে গোষ্ঠী 10 জন ভিন্ন গোষ্ঠীর সঙ্গে লড়াই করেছিলেন, একা ভিন্ন গোষ্ঠীর সঙ্গে লড়াই করছে। সেই 10টা ভিন্ন গোষ্ঠীর মধ্যে কিছুগুলো গোষ্ঠীর নাম আমরা বলছি, যেমন কি পুরু, বইতে এগুলো নেই, পুরু, যদু, অনু, এইরকম বিভিন্ন গোষ্ঠীগুলোর সঙ্গে এরকম প্রভৃতি 10টা বা তুর্বস এইরকম কতগুলো প্রায় 10টা ভিন্ন ভিন্ন গোষ্ঠীর সঙ্গে লড়াই করেছে। তো এই যুদ্ধের কারণটা কি ছিল না, যুদ্ধে নাকি তৎকালীন সময়ে যে সুদাস কি করেছিল না, প্রধান পুরোহিত যে বিশ্বামিত্রকে সরিয়ে দিয়ে বিশিষ্ট নামক যে মুনিকে তিনি কি করেছিলেন প্রধান পুরোহিতের পদে বসিয়ে দিয়েছিলেন। এই যুদ্ধের কারণটা, এই যুদ্ধটা যে ঘটেছিল তার কারণ একটা নাকি উল্লেখ রয়েছে। কারণটা কি না, রাজা সুদাস কি করেছিল না, যে বিশ্বামিত্র মুনিকে সরিয়ে দিয়ে, এই যুদ্ধের কারণটা কি ছিল না, বিশ্বামিত্র মুনিকে সরিয়ে দিয়ে তিনি বশিষ্ঠ মুনিকে হচ্ছে তিনি তার রাজ্যে বসিয়েছিলেন। তো সেই কারণে নাকি লড়াইটা ঘটেছিল এই রাজা সুদাসের সঙ্গে 10 রাজার যুদ্ধ, যেটা পরবর্তীকালে আমরা মহাভারতের যুদ্ধের সঙ্গে এটাকে তুলনা করা হয়। সেই যে মহাভারতে একটা রাজ্য মানে অর্থাৎ পাণ্ডবদের সঙ্গে কৌরবদের অর্থাৎ 100 জন রাজার ধরে যুদ্ধ হচ্ছিল। তো সেই যুদ্ধের সঙ্গে মহাভারতের যুদ্ধের সঙ্গে নাকি এটাকে তুলনা করা হয়ে থাকে। এটা 10 রাজার যুদ্ধ, অর্থাৎ সেইটাকে আমরা জানবো। এটা হচ্ছে মহাভারতের যে সেই কুরুক্ষেত্রের যুদ্ধের সঙ্গে কি তুলনা করা হয়েছে। তো এইটা একটা ছোট্ট যুদ্ধের ঘটনার দ্বারা কিন্তু আমরা জানতে পারছি যে তৎকালীন সময়ে রাজনীতি কিছুটাও ছিল। তো এবারে চলে আসছি এই রাজনীতি বা রাজার আবির্ভাবটা কি করে হলো না, আদি বৈদিক যুগ এবং পরবর্তী বৈদিক যুগগুলোতেই কি সঙ্গে সঙ্গে রাজার অস্তিত্ব চলে এসেছিল না, রাজা কি করে আবির্ভাব হলো। তো রাজার অস্তিত্ব কিন্তু আদি বৈদিক যুগে রাজার অস্তিত্ব আমরা পাবো না। আদি বৈদিক যুগ যেটা আমরা বলছি, যেটা 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 6000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত, ওই সময় রাজার কোনো অস্তিত্ব ছিল না। এই সময় ছোট ছোট গোষ্ঠীতে ভাগ ছিল মানুষেরা। সেই গোষ্ঠীদেরকে কি বলা হতো, মানুষকে সেই যে ছোট ছোট গ্রাম বলা হতো, এবং ছোট ছোট জনসমষ্টিকে বলা হতো গ্রাম। এবং সেই গ্রামের যে প্রধানদেরকে অনেক সময় বলা হতো কি, ঋগ্বেদে এদেরকে কি বলা হয়েছে, জন বলা হয়েছে, কখনো বা গণ বলা হয়েছে, বা কখনো বিষ বলা হয়েছে। অর্থাৎ এই আদি বৈদিক যুগে গ্রাম কথাটা এবং পেয়েছি, এবং গ্রামের যে শাসকদের নাম বিষ, জন, এগুলো প্রভৃতি শব্দ গ্রামের ক্ষেত্রে ব্যবহার হতো। তো এখানে কিন্তু বিশেষ করে গবাদি পশুটাকে প্রাধান্য দেওয়া হতো। এই গবাদি পশু এবং ঘোড়া এই সময় বেশি লুটপাটটা হতো। এই সময় কিন্তু রাজাদের মধ্যে কিছু ছিল না, এই সময় মানুষ গ্রামে থাকতো, গবাদি পশুকে বেশি মূল্য দেওয়া হতো, তারই লুটপাটটা বেশি হতো। তো ঋগ্বেদে যে অর্থাৎ আদি বৈদিক যুগে কোনো রাজার কিন্তু অস্তিত্ব আমরা পাইনি। তবে পরবর্তী বৈদিক যুগে আমরা রাজার অস্তিত্ব বা রাজার আবির্ভাবটা আমরা দেখব, কি করে রাজা এলো। তো এই সময় শুধু আমরা বিশপতি বা অর্থাৎ যেহেতু বিষ বা জন এগুলো পেয়েছি, তাহলে বিশের প্রধানকে বিশপতি, জনপতি, এদের প্রভৃতি নামগুলো আমরা এখানে পাবো আদি বৈদিক যুগে। তো পরবর্তী বৈদিক যুগে কিন্তু আমরা ভূপতি, মহিপতি, নরপতি এই সমস্তগুলো পাবো। তো এই কি করে এই যে রাজার আবির্ভাব হলো তার সম্পর্কিত একটা ছোট্ট বৈদিক সাহিত্য থেকে কিছু পরবর্তী বৈদিক সাহিত্যে রয়েছে যে রাজা বা অর্থাৎ দৈত্য এবং অসুরদের যখন লড়াই হতো, প্রায় কি হতো যে দেবতা এবং অসুরদের যে লড়াই হতো, দেবতারা হেরে যেত। তো তখন তারা যাচাই করলো যে কেন দেবতারা হেরে যাচ্ছে।
তো সেখানে নাকি মানে মিটিংয়ে স্থির হলো যে দেবতাদের কোনো নির্দিষ্ট রাজা না থাকার জন্য, অর্থাৎ নির্দিষ্ট করে পরিচালনা করাতে পারছে না বলেই হেরে যাচ্ছে, তো সেখান থেকেই রাজা নিয়োগ করা হবে, ইন্দ্রকে নাকি দেবতার রাজা করা হবে। এরকম একটা এইভাবেই ছোট ভাবে রাজার উৎপত্তি কাহিনীটা পরবর্তী বৈদিক যুগে আমরা পাচ্ছি বিভিন্নভাবে। তো ইন্দ্রকেই প্রথমে রাজা করা হবে এবং তিনি তাহলে বুঝতে পারছিস যে রাজার প্রয়োজনটা কেন পড়লো। শুধু শক্তিশালী হলে হবে না, মানুষ সবাই শক্তিশালী রয়েছে, কিন্তু একজনকে নেতা হতে হবে, তবে সেই যে শক্তিশালী গোষ্ঠীটা কিন্তু এগিয়ে যাবে। তার নেতা যদি শক্তিশালী না হয়, নিজেদের মধ্যে কিন্তু সবাই লড়াই করে তাদের পতন ঘটে যাবে। তো এইভাবেই কিন্তু রাজার উৎপত্তিটা ঘটেছে। এই এখন যে পরবর্তী বৈদিক যুগে যেই রাজার উৎপত্তি ঘটে গেল, তো রাজার উৎপত্তি ঘটে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রজার কথাও চলে এলো। প্রজা আসার সঙ্গে সঙ্গে যে বিভিন্ন যে লড়াইয়ের কথাও এসে যাবে এবং বিভিন্ন যে যাকে রাজাকে শুল্ক বা কর দেওয়ার কথাটাও চলে আসবে। কি বলছি বোঝা গেল? তো প্রজা আসবে এবং বিভিন্ন প্রকার প্রজাকে কর দেওয়ার পদ্ধতিতেও চলে আসবে। তো আদি বৈদিক যুগে যেখানে হচ্ছে কি রাজার অস্তিত্ব ছিল না, কিন্তু মানুষদেরকে অর্থাৎ গোষ্ঠীর নেতাদেরকে সাহায্য করার জন্য বিদত, যে বিদত নামে একটা কিন্তু যে গোষ্ঠী ছিল। কি বলছি বোঝা গেল? বিদতের কথাটা এখানে বলা রয়েছে। রাজাকে সাহায্য করার জন্য কিন্তু বিদত নামের একটা প্রতিষ্ঠানের কথা পাওয়া গেছে। অর্থাৎ এই যে আদি বৈদিক যুগে অর্থাৎ রাজা নেই, কিন্তু সেই যে গোষ্ঠী নেতাদেরকে সাহায্য করার জন্য বিদত কথাটার এখানে আমরা পরিচয় পাবো, একটা গোষ্ঠী। কিন্তু এখানে আমরা এই বিদতের কথা আবার পাবো না। এই রাজাকে সাহায্য করার জন্য আমরা এখানে পাবো সভা সমিতির কথাটা, এখানে আমরা পাবো সভা সমিতির কথা। যেখানে বিদত যেখানে কাজ করছে একই কাজ সভা সমিতি এখানে করছে পরবর্তী বৈদিক যুগ। তো এটাই হচ্ছে যে বৈদিক যুগের রাজনীতি। কি বলছি বোঝা গেল? এর পরের ক্লাসগুলোতে আমরা বৈদিক সভ্যতার যে অর্থনীতি, সমাজ এবং শিক্ষা, এই দুটো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো এইটাকে তোরা বইটাকে ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়িস, তো বিভিন্ন নামগুলো তোরা পেয়ে যাবি এবং এইগুলোকেই তোরা প্রশ্ন হিসেবে কিন্তু খাতায় লিখে রাখিস। বোঝা গেছে?